মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকে নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। স্কুল ক্যাম্পাসে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া ও স্মরণ সভার। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আপিল শাহরিয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান শিক্ষা প্রতিষ্ঠানটি। দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মর্মান্তিক ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন তারা। 30-40 হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যে কোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। অন্যদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে, আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ট্র্যাজেডির শিকার পরিবারগুলো। ঘরের খালি চেয়ার, সন্তানের বই খাতা, আলমারির কাপড় চোপড় সবকিছু এখনো সেভাবেই আছে। শুধু আমাদের এক অদৃশ্য কষ্ট, যেটা আমরা এখনো ভুলতে পারি নাই। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির কারণ বিশ্লেষণে উঠে আসে নানা অনিয়ম, বিশৃঙ্খলার চিত্র। যেখানে পাঠদান করার কথা সেখানে রয়েছে ছাত্রাবাস। বিমানবন্দরের পাশেই 3টি ভবন তৈরি করা হয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই। ভয়াবহ এই দুর্ঘটনার পরও এত সব অসঙ্গতির বিষয় সম্পূর্ণ নীরব সরকারি সংস্থাগুলো। সবাই যেন নেমেছেন দায় এড়ানোর প্রতিযোগিতায়। বিশ্লেষকরা বলছেন হয়তো আরেকটি ট্র্যাজেডির অপেক্ষায় আছেন কর্তা ব্যক্তিরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। হঠাৎই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল উত্তরা দিয়াবাড়ি এলাকার এক বিদ্যানিকেতনে। এমন মর্মান্তিক ঘটনাকে শুধু দুর্ঘটনা বলা ভুল। সরকারি সংস্থা রাজুকের পর্যবেক্ষণে উঠে এসেছে কিভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছে মাইলস্টোন। অগ্নি নির্বাপনের ঘাটতি, ক্ষতিগ্রস্ত ভবনের অনুমতি না থাকা সহ আছে বেশ কিছু অসঙ্গতিও। 10টি ভবনের 3টি ভবনই অনুমোদনহীন ছিল মাইলস্টোন স্কুলের। 1 বছর পরও এই সব কিছুই রয়ে গেছে আগের মতোই। অবস্থার পরিবর্তন নেই এতটুকুও। সিভিল এভিয়েশনে কয়েকবার তাগিদ দিয়েও সহযোগিতা পায়নি রাজুক। আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষের যে ফ্লাইং যে লিমিটটা, উচ্চতার হাইটের লিমিটটা, সেই লিমিটের বাইরে কিন্তু অনেকগুলো ভবন হয়েছে। 600-এর মতো ভবন আছে, দেখা যাচ্ছে সেটা অনুমোদনহীন বা তার ব্যত্যয় আছে। তাহলে কিভাবে রাজুক যদি ফাংশনাল হতো, তাহলে তো একটা ভবনও এই ধরনের আইদার সে অনুমোদন নেয় নাই কিংবা সে তার ব্যত্যয় করে নির্মাণ করেছে, এটা তো হওয়ার কথা না। তাহলে রাজুকের ইন্সপেকশন এই বিশাল গাফিলতি আছে। এবং এত বড় দুর্ঘটনার পরেও যে রাজুকের সক্ষমতা বেড়েছে বা তারা সেই পুরো এলাকা জুড়ে একটা বড় তদন্ত করেছে বা সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এখনই পরিকল্পনা সাজাতে হবে সংশ্লিষ্টদের। আমাদের উচিত ছিল আরও আগে কাজ শুরু করা, কিন্তু কাজ আমাদের শুরু করতেই হবে। এই বিমানবন্দর তার একটা অপটিমামে চলে গেছে এবং একই সঙ্গে বিমান বাহিনীরও চিন্তা ভাবনা করতে হবে যে নিজেদের একটা এক্সক্লুসিভ বেস, যেটা বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে আমরা বলতে পারি, সে ধরনের একটা ঘাঁটি খুঁজে বের করা। এত বিশাল সংখ্যক প্রাণহানির পর কি করেছে রাজুক? কতটা তদারকি বাড়াতে পেরেছে সংস্থাটি? অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজুকের যে এলাকা, অধিগ্রহণকৃত এলাকা, তার কিন্তু বাইরে।
এগুলো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এক তো আমাদের জনবলের ব্যাপারটা আছেই, তারপরও আমরা অবশ্যই চাইবো যে বিশেষ করে যে বিমান চলাচল করে যে জায়গাটা, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ করতেই হবে, না হলে কিন্তু আমরা সবসময় একটা হুমকির সম্মুখীন থাকবো। বিমানবন্দর পার্শ্ববর্তী এলাকায় দ্রুত নগরায়ন ও সুউচ্চ ভবন নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল, পূর্ণ ক্ষতিপূরণ এবং মিথ্যা মামলার কারাবন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর শহীদ মিনারে সংগঠনটির নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে অনেক নিরপরাধ বিডিআর সদস্য চাকরি হারিয়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিতদের মুক্তি সহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন সময় সরকারের কাছে স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনে চলছে বৈঠক। সকাল 11টায় এই সভা শুরু হয়। সভায় অন্য নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এতে স্থানীয় সরকার পরিষদসমূহের বিদ্যমান আইন পর্যালোচনা করার কথা রয়েছে। এর আগে সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর ইসি নির্বাচন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়। সেই মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনা হয়েছে বড় পরিবর্তন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা আগে ছিল না। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের কথা ভাবছে নির্বাচন কমিশন। আজকের বৈঠকেই চূড়ান্ত হতে পারে নির্বাচনী আচরণবিধি। এক ছাত্রকে মারধরের অভিযোগে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেললাইন 8 ঘন্টা অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় টিটি সুমনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানায়, গত রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন করে রাজশাহী ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ফোরকান উদ্দিন। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায়ের প্রতিবাদ করেন ওই ছাত্র। এজন্য তাকে পেছন থেকে গলা ধরে 2 বগির মাঝখানে নিয়ে যায় 6-7 জন টিটি। এরপর তার ঘাড়ে ও পিঠে উপর্যুপরি মারতে থাকেন তারা। এক পর্যায়ে ট্রেনের জানালার ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা। 4 দফা দাবি জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীসহ আটকা পড়ে ঢাকাগামী 2টি ট্রেন। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসেন রাকসুর জিএস সহ আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় 8 ঘন্টা পর বিকাল 3:30টায় রেল অবরোধ তুলে নেওয়া হয়। এরপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগুড়া শাহজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ মানুষ। সকালে উপজেলার 9 মাইল এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ উঠিয়ে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্ধারিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। জুলাই আন্দোলন চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাইদ স্মরণে সভা করেছে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সাবেক ছাত্ররা। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আলহাজ এরশাদুল্লাহ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। বক্তারা বলেন, শহীদদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং ইতিহাস বিকৃতির কোনো সুযোগ দেওয়া যাবে না। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বৃদ্ধি পেয়েছে দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নেত্রকোনার উপতাখালীর নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 0.14 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী, কংস, মগরা ও ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী উপজেলার কলমাকান্দার রংছাতি, পাঁচগাঁও, রামনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতে। একই সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। দিশেহারা হয়ে পড়েছে নদীর তীরবর্তী বাসিন্দারা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সমস্যার সম্মানজনক ও মর্যাদাপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন তাকাহাসি নাওকি। সকালে টেকনাফে 24 নম্বর শরণার্থী ক্যাম্পে জাপানের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা মেড গ্লোবাল পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সাথে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তাকাহাসি নাওকি। পাশাপাশি কক্সবাজারে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য সেবায় জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিনাজপুরের ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 ও কাটিমন আম সুইজারল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। জেলার বিরল উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আম চাষি আনসার আলীর বাগানের এই 3 জাতের আম চাষে সাফল্য মিলেছে। কৃষি বিভাগ বলছে আনসার আলী শখের বসে ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 ও কাটিমন আমের বাগান করে। এই 3 জাতের আম অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি হওয়ায় চাহিদাও বেশি। এসব আম রপ্তানি বাড়লে বৈদেশিক মুদ্রা আয় হবে বলছে সংশ্লিষ্টরা। তবে আনসার আলীর দাবি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশে আম পাঠানোর খরচ কিছুটা বেশি। এই খরচ কমানোর পাশাপাশি আম সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি জানান বাগান মালিক আনসার আলী। এই বাগান দেখে আমরাও খুব আগ্রহী যে সামনের বছর আমারও পরিকল্পনা আছে যে এই ধরনের কাটিমন, বানানা ম্যাঙ্গো আমার গাছ রোপণের জন্য পরিকল্পনা নিয়েছি। বাগান মালিক পর্যন্ত সবাইকে আমার কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে এবং তারা কিভাবে কাজ করবে, কিভাবে বালানাশক স্প্রে করবে, সব বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করেই দেওয়া হয়েছে। এবং থাইল্যান্ড থেকে যদি আমাদের দেশে আমরা আম আমদানি করতে পারি তাহলে আমরা কেন পারবো না রপ্তানি করতে? সরকার মহোদয় যদি একটু দৃষ্টি রাখেন আমাদের প্রতি, তাহলে আমরা এই আমগুলা দেশের বাইরে রপ্তানি করতে পারবো। পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি করেছেন রিহাবের সভাপতি ডক্টর আলী আফজাল। সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক লোকবক্তৃতা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন এবং বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ইসি সভায় আইন ও আচরণ বিধিমালা নিয়ে এসব সিদ্ধান্ত হয়। শিউলি রায়ের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসেন সিএসি সহ 4 কমিশনাররা। সভা শেষে গণমাধ্যমকে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করেছে ইসি। এই সংশোধনীর ফলে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি ও বিল খেলাপি সহ অনেকে প্রার্থী হতে পারবেন না স্থানীয় নির্বাচনে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।
এর পাশাপাশি বিল খেলাপি সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে। আইন পাশ হওয়ার পর নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের আচরণ বিধিও সংশোধন করা হবে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ক্যাম্পাস অডিটোরিয়ামে শোক ও দোয়া মাহফিল করা হয়। দোয়ায় অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে আলোচনা পর্বে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো সহ আহতদের সুচিকিৎসার ব্যাপারে কথা বলেন বক্তারা। এমন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিচার চান তারা। এবারে হজ প্রসঙ্গ। গতবারের চেয়ে 24,830 টাকা বিমান ভাড়া কমিয়ে 2027 সালের জন্য ন্যূনতম 5,05,648 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সির জন্য ন্যূনতম প্যাকেজ 5,13,648 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। সৌদি সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য হজ খরচ কিছুটা বেড়েছে বলেও জানান তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। চাঁদ দেখার উপর নির্ভর করে 2027 সালের পবিত্র হজ শুরু হবে 15ই মে। আর সেই হজে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছে, যার খরচ ধরা হয়েছে যথাক্রমে 5,05,648 টাকা এবং 6,15,263 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। 2025 সালের যেই বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, সেই ভাড়া চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কিছুটা কমানো হয়েছিল। আগামী বছরের জন্য এই ভাড়া আরও 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাদেরকে আরো কমবে মনে হয়। ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে এবং আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা দাবি করা হলেও পরে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন এমপি গাজী নজরুল ইসলাম। তিনি বর্তমানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে
সুরা সদস্য। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতে মিডিয়া সেল থেকে দাবি করা হয় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল। এই ঘটনার পর ওই তরুণী নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন, আর প্রথম স্ত্রীও বলেছেন সম্মতি নিয়ে তার স্বামী ওই তরুণীকে বিয়ে করেছেন। জামায়াত নেতার কাণ্ড নিয়ে বিবৃতি দিয়েছে দলটি। এ বিষয়ে আরো খোঁজ খবর এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করলে আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 তাকে হাজির করতে বলা হয়েছে। মোজাফফরের সাথে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পর্ক কি এবং 1/11 থেকে 5 আগস্ট পর্যন্ত তারা কি ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। এদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানী উত্তরায় মীর মুগ্ধ সহ 11 জনকে হত্যা মামলায় 26 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। এছাড়া মিরপুরে কল্যাণপুরে 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। এই ঘটনায় আগামী 2 আগস্ট মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদনের উপরও শুনানি হবে। একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে আনন্দ কমিউনিটি ভবনে যুবদল আয়োজিত সংগঠনের সাবেক নেতা জাকির হোসেন নান্নুর রুহে মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। চারদিক থেকে এখনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20টি জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে নিয়ে আসতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে জানিয়ে আইনমন্ত্রী জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি কাজ করছে। মন্ত্রিসভার কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী কাউকে বাদ ও দপ্তর পুনর্বণ্টন করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বৈদেশিক বিনিময় হার বৃদ্ধি সহ সকল পণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি ঘনমিটার গ্যাসে 8 টাকা কমিশনের পরিবর্তে 13 টাকা 96 পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সরকারের কাছে এ দাবি জানান। এই সময় তারা বলেন, গত 11 বছর 8 বার বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসের কমিশনের সমন্বয় করা হয়নি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে প্রথম ধাপে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। এছাড়া আলোচনায় সমাধান না এলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয় সংগঠনটি। শিশুদের স্কুলমুখী করতে প্রাথমিক পর্যায়ে 3 লাখের বেশি শিশুকে স্কুলের পোশাক দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রাজধানী মিরপুরে আয়োজিত সেমিনার শেষে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও প্রযুক্তি নির্ভর ও বাস্তবসম্মত করার কাজ চলছে। একই সাথে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদান আরও উন্নত করার ব্যাপারে মত দেন মন্ত্রী। মিরপুর পিটিআই মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় নির্ধারণে ঢাকা জেলার সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জানান, শিক্ষকদের আরও দায়িত্বশীল করতে তাদের দাবি বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। হেয়ার কাট বা আমানতের ওপর মুনাফা কেটে রাখার নীতি বাতিলের প্রজ্ঞাপন জারি এবং আমানতের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানী মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আমানতকারীরা জানান, অর্থমন্ত্রী জাতীয় সংসদে হেয়ার কাট বাতিলের আশ্বাস দিলেও এখনও তার প্রজ্ঞাপন জারি করা হয়নি। তারা বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়ায় ব্যাংক থেকে আমানতের ওপর প্রাপ্য মুনাফা তোলা যাচ্ছে না। একাধিকবার অর্থমন্ত্রীর সাথে দেখা করার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন আমানতকারীরা। বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে হেয়ার কাট বাতিল করা না হলে সারা দেশের আমানতকারীদের নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে লং মার্চ করেন আমানতকারীরা। বিকেএসপিতে পড়তে পারবেন নতুন কুড়ি স্পোর্টসের বিজয়ী খেলোয়াড়রা। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন কুড়ি স্পোর্টসের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে এই কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। এছাড়াও বাংলাদেশের মাটিতে ভারত সফরের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। নীলা মজুমদারের রিপোর্ট। গত 2 মে পর্দা উঠেছিল নতুন করে স্পোর্টসের জেলা ও বিভাগীয় ধাপ শেষে এখন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের খেলা। এরই ধারাবাহিকতায় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আমিনুল হক। জাতীয় পর্যায়ে জয়ী খুদে সাঁতারুদের পুরস্কার বিতরণ করেছেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, জানিয়েছেন তার পরিকল্পনা। ভালো সাঁতারু কিংবা ভালো কোনো অ্যাথলেট তারা যদি গ্রামে হয়তো বা কোনো কারণে তারা আসতে পারেনি এখানে, তাদেরকেও আমরা কালেক্ট করে আমরা জাতীয় পর্যায়ে এনে তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা খেলাধুলা সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা সার্বিক সুযোগ সুবিধা তাদের জন্য অব্যাহত থাকবে। নতুন করে স্পোর্টসের বিজয়ীদের নিয়ে পরিকল্পনা জানানোর পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজের সম্ভাব্যতা নিয়েও সবশেষ তথ্য দিয়েছেন আমিনুল হক। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। বর্তমানে 8টি ইভেন্ট দিয়ে খেলা শুরু হলেও আগামী আসরে যুক্ত হবে ভলিবল ও টেবিল টেনিস। আগামী 27 জুলাই বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের জন্য প্যাট কামিন্স সহ শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে মাঠে নামার আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। অজিদের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটারদের ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। এছাড়াও নাহিদকে নিয়ে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের আরেকটি রিপোর্ট। 23 বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘোষিত 13 সদস্যের টেস্ট দলে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ফলে অজিদের সেরা বোলিং লাইনআপের মুখোমুখি হতে যাচ্ছেন লিটন শান্তরা। তবে তার প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের মাটিতে মুজারাবানি এনগারাবার পেস বোলিং খেলতেই হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে ব্যাটারদের এগিয়ে আসতে হবে বলে মতামত আকরাম খানের।
আমাদের বোলিংটা বেটার, বাট ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতে বলেছি যে আপনার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, বাট ওখানে তো আপনার ব্যাটিংটা একটা আমাদের জন্য একটা বিগ হেডেক। আপনার কনসিস্টেন্সি হলো ভেরি ভেরি পুয়ার। এই মুহূর্তে মনে করেন জিম্বাবুয়েতে গিয়ে আহামরি কেউ কিন্তু ওরকম ব্যাটিং করতে পারেনি, তো এটাতে একটা মাথার মধ্যে আপনার প্রেশার থাকবে। প্লাস অস্ট্রেলিয়ায় কিন্তু ইউ উইল গেট ভেরি টাফ অপোনেন্ট। তারপর আপনার উইকেটটাও কিন্তু আমাদের মতো না, আমাদের মতো ফ্রেন্ডলি না, তো ডিফিকাল্ট হবে। এদিকে বাংলাদেশ দলে আছে চোটের সমস্যা। চোটের কারণে ওয়ানডেতে খেলেননি লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নাহিদ ও মুস্তাফিজকে। নাহিদকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। রানা কিন্তু ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, ওর হিসাবটা কিন্তু আমাদেরকে অনেক সিরিয়াসলি নিতে হবে যে ও কেমন, মানে কোন ফর্মেটে ও ভালো এবং কোন ফর্মেটে বাংলাদেশের জন্য ভালো, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ সব ম্যাচ যদি ওকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি, এটা কিন্তু একটা বিরাট আমাদের জন্য লস হবে। এর আগে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।